তার পিতার একজন হত্যাকারী। এটা কি কর্নেল ফারুক, কর্নেল রশিদ নাকি আ মেজর কে যেন বজলুল হুদা না কে যেন এরকম একটা। তো এরকম তার প্রতিপক্ষরা ছড়িয়েছিল যে সে নিজে গিয়ে হাতে রামদা দিয়ে বা ভোজালি দিয়ে যেটাতে গরু জবাই করে ঐরকম একটা অস্ত্র দিয়ে এই তার পিতার হত্যাকারীকে সে নিজের হাতে জবাই করেছে। রক্ত ফিনকি দিয়ে পড়েছে। এই সমস্ত কথাবার্তা কিন্তু যে এই মহিলা এত খারাপ, এত নিষ্ঠুর, কসাইয়ের চেয়েও খারাপ। সে নিজের হাতে ওই তলোয়ার দিয়ে, ভুজালি দিয়ে সে তার পিতার হত্যাকারীকে খুন করেছে। এখন এটা ওই সময়টাতে সবাই হয়তো মনে করছে, হায়, হায়! ছি, ছি! কি অবস্থা! এখন এই জিনিসগুলো যখন সামনে আসছে তখন চিন্তা করলে, খায় আল্লাহ! এই মহিলা যদি আমারে জবাই করে, এই মহিলা যদি আমারে পায়, কি একটা বিশ্রী অবস্থা। এবং যে মনে করেন শেখ হাসিনার যে সমস্ত বিরুদ্ধ পক্ষ লোক, এটা দুর্বল চিত্তের লোক, চ্যাটাং করে লাফ দিয়ে বসছে, একটা কাজ করে বসছে, তাদের মধ্যে তখন ওই অতীতের সেই স্মৃতিগুলো সামনে আসছে এবং সেই দুর্নাম বদনামগুলো এখন তার কাছে একটা মরণ ব্যাধি রূপে দেখা দিয়েছে। সারাদিন সে শুধু ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ বলছে। এর বাইরে জামাতের যে সমস্ত লোকজনকে সে ফাঁসিতে চড়িয়েছে, কেউ বিশ্বাস করেনি যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে সে ফাঁসিতে চড়াবে। এই কারণ হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আমারও ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল। উনি যেটা বলেছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী মানে তাকে সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে বলেছেন যে তার সাথে তার একটা সম্পর্ক ভাই বোনের মতো। দুনিয়া উল্টে যেতে পারে, শেখ হাসিনা কখনো তার এই ভাইকে সে অস্বীকার করতে পারে না। এবং আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর অফিসে এটা সম্ভবত সেই ৯১-৯২ সনের দিকে তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। আমি তো নতুন ব্যবসা শুরু করেছি, আবার পার্ট টাইম সংবাদপত্র চাকরি করি। তখন তিনি এই কথাটা বলেছিলেন। এটা চিত্রবাংলার জন্য সাক্ষাৎকার নিয়েছিলাম। তো সেই বিরাট সেই সাক্ষাৎকার, তো তিনি সেখানে ইন ডিটেইলস বলেছিলেন আমার কাছে যে তার সাথে জামাতের কী সম্পর্ক, বেগম জিয়ার কী সম্পর্ক, তার সাথে শেখ হাসিনার কী সম্পর্ক। এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে গালাগালি করা, তারপরে তার বিরুদ্ধে বলা, এটা আমার রাজনীতির একটা অংশ, এটা শেখ হাসিনা জানেন, খুব ভালো করে জানেন। কিন্তু এর বাইরে আমাদের একটা অসাধারণ একটা পারিবারিক সম্পর্ক আছে। আমি তাকে বোন হিসাবে ডাকি এবং সেও আমাকে তুই তুই করে ডাকে। এবং সে বলল যে আমি যখন এরশাদ জামানার মন্ত্রী, তখন একদিন সে আমাকে একটা ছোটো চিঠি লিখলো যে সালাউদ্দিন রুমে চলে আয়, মানে মুড়ি বুট রেডি করা আছে। তো গিয়ে দেখলাম যে সেই রুমে গেছি, ১০-১২ জন আওয়ামী লীগের এমপি সবাই মিলে সেই মুড়ি বুট একসাথে বসে খেলাম, গল্প করলাম, অনেকক্ষণ হই হুল্লোড়। এর মধ্যে কে বা কারা এরশাদকে জানিয়ে দিয়েছে যে আপনার মন্ত্রী তো শেখ হাসিনার সাথে যুক্ত হয়েছে, সেই ৮৬ পার্লামেন্টে যুক্ত হয়ে এখন কু হয়ে যাবে, আমার চাকরি যায় অবস্থা। তো এই হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে তার সম্পর্ক। ফলে সালাউদ্দিন কাদের চৌধুরী একেবারে ফাঁসিতে ওঠার শেষ মুহূর্ত পর্যন্ত সে বিশ্বাস করতে পারেনি যে শেখ হাসিনা আসলেই তাকে ফাঁসিতে চড়াচ্ছে। আবার আরেকজন খুব বড় নেতা, রাজনৈতিক নেতা, এই ২-১ দিন আগে আমাকে টেলিফোন করে বললেন যে আ আ তার নিষ্ঠুরতা, যে রনি ভাই তার যে নিষ্ঠুরতা কোন পর্যায়ে কল্পনা করতে পারবেন না। সে তার সাথে যখন ইলিয়াস আলীর ওয়াইফ তার সন্তানরা দেখা করতে গেল, তখন তিনি ইলিয়াস আলীর জন্য এত কান্নাকাটি করলেন যে ইলিয়াস আলীর ওয়াইফ যে কেঁদেছে তার জন্য তার চেয়ে বেশি কেঁদেছেন শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা কিন্তু খুব ভালো করে জানতেন যে ইলিয়াস আলী কেল্লা ফতে হয়ে গেছে। তো এই হলো শেখ হাসিনার চরিত্র, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতুর্য। ফলে তিনি যদি আবার ক্ষমতায় আসেন আমাদের সবাইকে জেলে পাঠাবে, ওই নেতার বক্তব্য। এরপরে তার ছাত্রলীগ, যুবলীগ আমাদের ঘরের মা বোনদের ইজ্জত লুট করবে, আমাদের ঘরের সব কিছু লুটপাট করে নিয়ে যাবে, এটা চলতে দেওয়া যায় না, এটা হতে পারে না। রনি ভাই, এটা হবে না বাংলাদেশে। ৫ কোটি মানুষ, ৬ কোটি মানুষ এই ভয়ের মধ্যে সে একেবারে খালি হাতে শেখ হাসিনাকে যাকে বলা হয় বরণ করে নেবে এবং শেখ হাসিনার অত্যাচারের কাছে নিজের আত্মসমর্পণ করবে, এটা হবে না, হবে না, সে আসতে পারবে না। এবং এই কথা বলে সে মানে পরবর্তীতে ওই যে বললাম না, বলতে, বলতে নিজের যে ভয়, সে ভয়টাকে আবার তিনি উদগীরণ করে দিলেন। তো সার্বিক দিকে থেকে যেটা মনে হচ্ছে যে শেখ হাসিনা অত্যন্ত সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, একেবারে ধীর স্থিরভাবে
তিনি বর্তমান সরকারকে এবং তার বিরুদ্ধ পক্ষ যারা আছে তাদেরকে ভয় দেখানোর একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। আসা না আসা সেটা পরের ব্যাপার। কিন্তু তিনি এখন ভয় দেখাবেন। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়া তাকে মাথায় করে না আসবে, যতক্ষণ পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ তাকে পরিত্যাগ করবে না এবং যতক্ষণ পর্যন্ত তিনি বার্ধক্যের করাল গ্রাসে তিনি ছিন্ন বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত হবেন না, ততক্ষণ পর্যন্ত তিনি এভাবেই ভয় দেখাতে থাকবেন। যেভাবে অতীতে চেঙ্গিস খান ভয় দেখিয়েছেন, যেভাবে হালাকু খান ভয় দেখিয়েছেন, যেভাবে তৈমুর লং ভয় দেখিয়েছেন, এভাবে শেখ হাসিনা ভয় দেখাবেন। এখন আমরা সেই ভয় পেয়ে যদি চিত হয়ে পড়ে যাই, সেটা তো আমাদের ব্যাপার। এজন্য তো আর আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারেন না। শেখ হাসিনা বলে যে, "আমি তো এরকমই। আমি তো সারা জীবন ভয় দেখাই আসছি। ভয় দেখাতে আমার ভালো লাগে। হরলিক্সের মতো আমি এমনি ভয় দেখাই। সারা জীবন আমি ভয় দেখিয়েছি। আমি সবসময়ই এভাবে কথা বলি। তোমরা ভয় পেয়েছো কেন? আমি তো আমার মতো করে বলছি। তোমাকে ভয় পেতে কে বলেছিল?" তো কাজেই তিনি তার মতো তার কাজ করে যাচ্ছেন। এখন আপনি আমরা যারা আছি, আমরা কি করব না করব, এটাও আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। অর্থাৎ আমরা ভয় কি পাবো নাকি রুখে দাঁড়াবো? আমরা কি ঐক্যবদ্ধ হব নাকি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শুধু দৌড়াতে থাকবো? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।